আমি অন্তত তাই মনে করি। সকলে হয়তো সেটা নাও মানতে পারেন, কিন্তু আমার যতদিন এই সুরঙ্গমার সঙ্গে যুক্ত থেকেছি, অন্তত 50 বছরের বেশি যুক্ত থেকেছি, ততদিন আমি জেনেছি যা যা শৈলজার কাছেও জেনেছি, আর শৈলজাও জানিয়েছেন এবং প্রবাসনীয় এখানে কর্মসূচি প্রাক্তন কর্মসূচি ছিলেন, উনিও জানিয়েছিলেন। আর সবচেয়ে যেটা হচ্ছে যে সুরঙ্গমার মানে আমি গোড়াপত্তন কিন্তু শৈলজা এবং প্রবাসা মিলে লিখেছি গোড়াপত্তন, এবং গোড়াপত্তন সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে ওটা 1957 সালে 16ই আগস্ট সুরঙ্গমা প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রতিষ্ঠিত হয় নেতাজি ভবনে। নেতাজি ভবনে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং ওখানে তখন শুরু হয়, কতদিন হয়েছিল আমি সেটা সঠিক জানি না। ওটা শুরু হতে সুরঙ্গমার নামকরণ করলেন শ্রদ্ধেয় শ্রী প্রমীয় কুমার সেন, মানে বাচ্চুদের লগ্নির মাসিনীর নামে উনি নামকরণ করেছিলেন। তো এবার ওইটা ওখানে যখন শুরু হলো তখন শৈলজা প্রসাদটাকে আর বাচ্চুদের মানে নির্বাসনকে নিয়ে এলেন ওখানের শিক্ষক শিক্ষিকা হিসেবে। আর তখন মোটে দুটি ছাত্রছাত্রী, দুজন টিচার, দুজন ছাত্রছাত্রী, একজন বাসুদেব ভট্টাচার্য আর একজন কণিকা, এরা দুজন ছাত্রছাত্রী আর ওনার দুজন শিক্ষক। তারপরে বাসুদেব তো ওখান থেকেই পাশ করে গেলেন, কণিকা মিত্রও পাশ করেছিলেন, আমি সবই জানি। কিন্তু যতদিন ছিলেন ততদিন নেতাজি ভবনে না, সেটা আমি সঠিক নেতাজি ভবনে কতদিন ছিলেন সেটা আমি সঠিক জানি না, খুব বেশি দিন বোধহয় নয়। তারপরে স্কুল এদিকে চলে এলো, মানে রাসবিহারীতে এসেছিল মুক্তাঙ্গনের পাশে একটা বিল্ডিংয়ে, তখন ক্লাস শুরু হয়, তখন আমি জয়েন করি। কিন্তু তখন প্রসাদটা আর নেই, প্রসাদটা তখন ছেড়ে দিয়েছি, কিন্তু বাচ্চু দিচ্ছিল মানে নির্বাসে। আমি যতদিন জয়েন করেছি তখন আমি বাচ্চু দিতে পেয়েছি নির্বাসে, উনি তখন সিনিয়র ক্লাসটা ছিলেন। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তে লাগলো। কী কী ডিপার্টমেন্ট ছিল ওগুলোতে? কী ডিপার্টমেন্টগুলো কী ছিল, মানে কী ধরনের জিনিস শেখানো হতো এখানে রবীন্দ্রসঙ্গীত? তো পরপর আসছি আমি সেগুলো কীভাবে। প্রথম কিন্তু গানটাই রবীন্দ্রসঙ্গীত দিয়ে রবীন্দ্রসঙ্গীতের স্কুল হিসেবেই প্রতিষ্ঠিত হলো। রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতে ওই বাচ্চাকে শেখাতেন, আরও আস্তে আস্তে টিচাররা আসতে লাগলেন। তারপরে স্কুলটা কিন্তু এক সময় ওখান থেকে বেরিয়ে এই আমাদের এই ঠাকুর পরিবারে চলে গেল, ঠাকুর পরিবারের বিল্ডিংটায় চলে গেল, কারণ ওখানে ওরা আর থাকতে দিল। হ্যাঁ, সেটা সেইগুলো সালগুলো আমার সঠিক মনে, কিন্তু আমি জয়েন করেছিলাম ওই স্কুলটাতে এবং তারপরে আমি 65-এ জয়েন করি। না, টিচার হিসেবে। আমি শান্তিনিকেতন থেকে পাশ করলাম, হ্যাঁ, পাশ করে সঙ্গীত ভবন থেকে পাশ করে আমি 65 এখানে এলাম। শৈলজা তখন সোজাই আমাকে 61 থেকে 65। না, আমি গ্র্যাজুয়েশন করে এসেছিলাম পাটনা থেকে। তো আমার শৈলজাকে কিন্তু আমি পরিচিত ছিলাম 11-12 বছর থেকে, কারণ উনি পাটনায় যেতেন, গিয়ে সমস্ত নাটক মানে গরমে ছুটিতে যেতেন উনি। তো তখন কী বলে শান্তিনিকেতনের অধ্যক্ষ ছিলেন সঙ্গীত ভবনের। আর এটা তো সবাই জানে যে শৈলজাকে গুরুদেব আজীবন সদস্য করে দিয়েছিলেন। তো শৈলজা তারপরে ছুটির সময় যখন আসতেন তখন উনি পাটনা যেতেন। পাটনাতে আমাদের একটা বিরাট রবীন্দ্র ভবন ছিল, ওখানে আমি শৈলজাতে গানও শিখেছি, নাচও করেছি 11-12 বছর। তারপরে চলছিল, প্রত্যেক বছরও নিয়ে আসতেন, একটা করে ডান্স ড্রামা করাতেন, নানা রকম কিছু করিয়েছেন। তো সেখানে অভিনয়ও শিখলাম ওনার কাছে, তারপরে গানও শিখলাম, নাচ তো নিয়ে তখন আমি ছোটোখাটো একটু নাচতে ভালোবাসি।
গ্রামোদয় নাচলাম, তারপরে উনি সামান্য ক্ষতি করিয়েছিলেন অসাধারণ। সেটা কেন উনি কলকাতায় আর করালেন না আমি বুঝতে পারলাম না। অসাধারণ সামান্য ক্ষতি, মানে এটা সরলতার কয়েকটা কথাই বলছি যে শান্তিনিকেতন থেকে তখন খোল বাজাতে এলেন মাধব। আমার এখনো মনে আছে, বইতে আমি রানি করেছিলাম ওই ভাবিতে, বইতে ওই যে ক্ষণে ক্ষণে মনে মনে গানটা, ওই গানটা যে উনি কি অসম্ভবভাবে ঢেউ দিয়েছে জলে, রানী চান করতে যাচ্ছেন, তার শতশক্তি সনে চান করতে যাচ্ছেন, আমার এখনো ছবির মতো। এইরকম ভাবনা কিন্তু আর কারোর আসেনি মনে, যেটা সরলতার এসেছিল। এবং সামান্য লোক থেকে সারা পাটনার লোক মানে উদ্বুদ্ধ হয়ে গেছিল, এত ভালো করেছিল। তো উনি গরমকালে না এলে না এগুলো হতো না কখনো। তো যাই হোক, এইভাবে আমি ওনার সঙ্গে করেছিলাম। পরে তো আমি শান্তিনিকেতন চলে যাই, আবার উনি ঠিক সেই সময় রিটায়ার করে চলে এসেছেন শান্তিনিকেতন। আমি শান্তিনিকেতন শেষ করার পরে সরলতা আমায় ডেকে দেব। তখন সুরঙ্গমায় আমি এসে আমাকে প্রথম দিলেন একটা বাচ্চাদের ক্লাস। তো সুরঙ্গমায় তখন স্টুডেন্ট মানে কিচকিচ করছে, দুটো করে কি বলে সেকশন। আমি এই সেকশনে বাচ্চাদের গান শেখাতাম, সেই সেকশনে 34 জন, এক একটা সেকশনে 34 জন বাচ্চা। আমি তো প্রথমটা ঘাবড়েই গেলাম যে বাবা সুরঙ্গমায় ডেকেছে আর এত এরকম করে কী করে ক্লাস করবো। আর শৈলজ না, আমি ঠিক অফিসের পরে যে দরজাটা ওইটা খুলে রাখতাম এবং দেখতেন আমি কান করে ঠিক মেলাতে পেরেছি কিনা, বারবার দেখতেন, তাকে না আরও নার্ভাস হয়ে যেতাম। আর দেখতেন যে শিশু বিভাগকে আমি কীভাবে শেখাচ্ছি। শিশু বিভাগকে না শুধু গান শেখানো নয়, তাদের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে নিতে হয়, তাহলে তারা ইন্টারেস্টেড হয় না, ইন্টারেস্ট পায় না। সেই বাচ্চারা না হই 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 করে অনেক কথা বলা টলা করে, তাদের সঙ্গে কথোপকথন করে চলে, তারপরে একটু গান শুরু হতো, এই আর এইভাবে চলতো, যেমন আমরা শান্তিনিকেতনে দেখেছি। তো এই চললো। তারপরে স্টুডেন্ট তো সুরঙ্গমায় এত হয়েছিল, দুটো সেকশনেই ওরকম ভর্তি। তারপরে আমরা 500-550 স্টুডেন্ট একটা, হ্যাঁ এক সময় 500-550 স্টুডেন্ট। 550 এটা প্রভাসের জন্যই হয়েছে। কেন কি প্রভাসের স্টুডেন্ট না না, এটা সুরঙ্গমায় ছিল একটা সময়। তখন তার কারণটা ছিল কি, ওই মানে প্রভাসের যোগাযোগটা এত সাংঘাতিক ছিল, যিনি তার বাচ্চাকে নিয়ে স্কুলে আসতেন তাকে উনি ওনার ঘরে বসাতেন, মানে অফিস রুমে বসিয়ে নানান কথা বলে টুলে তারপর বলতেন আপনি কেন এই সময়টা নষ্ট করছেন, আপনিও কিছুতে ভর্তি হয়েছেন, আপনিও এই সময়টা নষ্ট করে, এরকম ভাবে আর কি অদ্ভুত রকমের যোগাযোগ। উনি রাস্তা থেকে ধরে দেখতেন, রাস্তায় ওনার লেক মার্কেটের বাড়ি থেকে এখানে আস্তে আস্তে উনি রাস্তায় ধরে সবকে বলতেন, এদিক ওদিক গল্প করতে করতে একবারে সুরঙ্গমায় টেনে আনতেন, এনে তারপরে তাদেরকে সবাইকে মানে খানিকটা ইমপ্রেস করতেন, তাদের গার্জেনদের ইমপ্রেস করে। এইভাবে স্টুডেন্ট প্রচুর ছিল। থার্ড ইয়ার পর্যন্ত দুটো করে সেকশন ছিল, তারপরে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে স্টুডেন্ট অনেক, কিন্তু একটা করে সেকশন ছিল তখন ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার। সেই ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার 16 সাল। আচ্ছা, আমি যখন এলাম তখন শিক্ষা অধিকারী হিসেবে ছিলেন রমা চক্রবর্তী। রমা চক্রবর্তী আবার পার্টনার ছিলেন, আমি ওনাকে খুব গল্প চিনি, কিন্তু রমা চক্রবর্তী শান্তিনিকেতনে MA পর্যন্ত পড়েছিলেন এবং শৈলজাকে খুব চিনতেন। শৈলজা রমামাসিকে, আমি রমামাসি বলি, রমামাসিকে নিয়ে এলেন এখানে শিক্ষা অধিকারী হিসেবে এবং বহুদিন পর্যন্ত উনি শিক্ষা অধিকারী ছিলেন। যতদিন না উনি বলেছেন আমি আর পারছি না, ততদিন পর্যন্ত ওনাকে। এরপরে মানে এর মাঝামাঝি আমি এসে দেখলাম প্রফুল্লদা এসছেন, প্রফুল্ল কুমার দাস, প্রফুল্লদা এসছেন। প্রফুল্লদা এসে যাবতীয় আমাদের সব বলে দিলেন, এইভাবে ক্লাস করো, এইভাবে এই করো। তো যাই হোক, সবই করা হলো। তারপরে ক্লাস তো চলতে লাগলো। আর ষোলোটা সুরঙ্গময় আসার জন্য যেন একবারে অপেক্ষা করে থাকতেন। তুমি দেখো শর্টটা কীভাবে, আমরা ক্লাসিক্যালে যেভাবে শিখেছি আর কি,
স্বরটা একটা সুন্দরে, একটা কোমল রে, আরেকটা 2 নম্বর রে, সেটা শুদ্ধ রেতেও যাবে না, আবার কোমল রেতেও যাবে না। শুদ্ধ রে হচ্ছে একটু চড়া, আবার কোমল গায়ে হচ্ছে একটু নিচে। সেইটা বার করা যে কি কঠিন, সেটা না উনি সমানে বার করিয়ে 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 অভ্যেস করেছিলেন। আর যখন আমরা ফিরে আসছি আবার মুখে, উনি এটা স্লাইডে দেখাতেন। হ্যাঁ দেখাতেন, নিজে গেয়ে দেখাতেন। তার জন্যে মানে ছড়ির বাড়ি, মুখের বাড়ি সবই হয়েছে। কিন্তু যাই হোক, বুঝেছি, এখন বুঝতে পারি যে কি পেয়েছি আর কি। তারপরে আবার ফেরার সময় কিন্তু কোমল রেখে দিয়েছি, ঠিক সেই জিনিসটা আমি ওকে দিয়ে একটু টান করে নিই। গানটির মধ্যে স্বরের বৈচিত্র্যটা আমি বুঝিয়েছেন। হ্যাঁ, একটা স্বর শুদ্ধ রে, কোমল রে, 2 নম্বর রে। এখন আমরা 2 নম্বর রে, এটা আমরা সচরাচর শুনতাম ক্লাসিক্যালে 2 নম্বর বলা হতো না, বলতেন বলতেন একটু চড়িয়ে লাগাও, একটু নামিয়ে লাগাও, এরকমভাবে আমরা শিখেছি ক্লাসিক্যাল। তো এইখানে এসে বুঝলাম যে ওটা 2 নম্বর। তো সেই জন্যে যখন গানটা যাবে উপর দিকে, তখন কোমল রেটা না লেগে কোমল রেখে একটু চড়ানো, সেটা আবার শুদ্ধরে গান লাগবে। তারপরে যখন ফিরে আসছে তখন একদম সোজা ফিরে আসছে। আর তোরই কথাটা মাঝখানে উনি শিখেছিলেন যে যখনই দুটো স্বর একটা ছোট জায়গায় মানুষটা বুঝে নিতে হবে, গ্যাপিং থাকতো। যেমন এটা মাপা আর দৈনিকে আরেকটা ছোট পা রয়েছে, সেটার সঙ্গে এটাতে উনি একটা ছোট্ট টপ্পা দিয়ে শিখেছিলেন। টপ্পা মানে জাস্ট একটুখানি, হ্যাঁ, ওটা ওটা টাইমিং করতে হবে, কারণ তালের গান। কথা আপনার মনে আছে কিভাবে শেখাতেন? মানিকদা অসাধারণ শেখাতেন। তবে মানিকদা কাছে তো আমি শিখিনি, আমরা ওয়াজারওয়ালের কাছে শিখেছি। তো মানিকদার কাছে যারা শিখেছে তারা হচ্ছে এরা মানিকদার কাছে শিখেছে এবং অসাধারণ। ওনার মতো এমন ক্লাসিক্যাল শেখানো, এবং সবচেয়ে যেটা ছিল মানিকদার মধ্যে অদ্ভুত মিষ্টতা ছিল ওনার ক্লাসিক্যাল। কোথাও এমন হতো না যে আপনার ভালো লাগবে না, এত সুন্দর। আপনি বলছিলেন যে যখন গাইতেন, বলুন একটু। মানিকদার কাছে আমরা ক্লাস করেছি, তখন গানটা যে আমাদের তুলতে হবে বা যেটা শেখাচ্ছেন সেটা তুলতে হবে আমরা ভুলেই যেতাম। এত ভালো লাগতো আমার এখনো। পূর্বীর আগে এয়ারিও মাইকা মানিকদা গাইছেন, মানে সেটা আমার পুরো ভাসছে কানে, মানে এতটাই মিষ্টি যে উনি নাকি বললেন যে সত্যি মানে অনেক সময় আমরা উচ্চাঙ্গ সঙ্গীত সবসময় শুনতে যে ভালো লাগে বা ক্লাস করতে ভালো লাগে, এরকম অনেক সময় হয় না হয়তো অনেক জায়গায়, কিন্তু মানিকদার ক্লাসটা অন্যরকম ছিল। এই গানটা তো একটু মনে আছে, একটু বলুন। একটু বাড়িয়ে না ওনাকে, সামান্য বেশি না, এক লাইন। আপনিও ওনার কাছে শিখেছেন? মানিকদার কাছে শিখেছি। প্রথম তো 3-4 মাস মানিকদাকে এত ভয় পেয়েছিলাম, প্রথম মানিকদাকে পেয়েছি। মানিকদাকে প্রথম 3-4 মাস ভয়ে মানে টুকরে থাকতাম। তারপর ভাবতাম যে এইভাবে উন্নতি করে এত সুন্দর ক্লাসিক্যাল এত জীবনে শুনিনি। তোলাপুর যুগাস্ত মানে তখন খালি শুনতাম, শুনে 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 ইয়ে করে। তবে আমি খুব একটা ভালো ক্লাসিক্যাল উনি কিন্তু ভীষণ
ভীষণ ধরে ধরে করাতেন। যারা একটু কমা তাদের গলা দিয়ে যে বার করাতে হবে সেই প্র্যাকটিসটা উনি জানতেন যে কীভাবে ওনাকে করতে হবে। আর উনি কি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ক্লাসিক্যালের যোগাযোগ কিছু সেগুলো আলোচনা আলোচনা করতে রাজসঙ্গীত থিওরিতে তখন মানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কোনটার একটা রয়েছে বা কি রাগের উপরে সেগুলো নিয়ে আলোচনা করতে, মানে মুগ্ধ হয়ে শুনতাম সেগুলো। শোনাটা বেশি ছিল, পড়াটা গান বসে তুমি যে গান গাইছো সে গাইছো, কিন্তু নাটকে গাইতে গেলে সেটা হয় বলে উনি সব দেখাতেন। আর তার মধ্যে বিশেষ উদাহরণ মনে আছে? হ্যাঁ, অনেক অনেক গানে যেমন উদাহরণ মানে যেমন চিত্রাঙ্গদা, তারপরে শ্যামা, তারপরে নটির পূজা একবার হয়েছে, আর তারপরে নটির পূজা হতে পারেনি, কিন্তু অসাধারণ অনুষ্ঠান হয়েছিল। আমাকে দিয়ে নটি করিয়েছেন, হ্যাঁ নটি করেছেন, কারণ ওনার মনে হয়েছিল যে সর্বাঙ্গে এখানে নাচ গান অভিনয় আর কেউ পাবে না, তো স্টেজে গাইতে হবে, তো স্টেজে গিয়ে গিয়ে না অভিনয় করা তারপরে নাচ মানে কি, আমি কি আর সকল নাচ ছেড়েও দিয়েছি। আমাকে পূর্ণিমা একটু দেখিয়ে দিয়েছিল ওই নমহে নম কমলে কম, ওইটা করতে করতে শাড়ি জামা কাপড় খুলতে হবে, ওই ভিক্ষু নির্দেশটা করে সেটা করিয়েছিলেন, কিন্তু সেটা আর অনেক পরবর্তী করার নেই। আর আমরাও কাউকে পাচ্ছি না যে ওটা একটু দিয়ে যাবো, আমার খুব ইচ্ছে। বাঁধন ছেড়া স্বাধীনভাবে কি আপনি নেতৃত্বেন না পুরো দল বেঁধে ওই নটি পূজায় বাঁধন ছেড়া স্বাধীনভাবে না দল মিলে দল একাই এই যে গয়নাগুলো খোলার অত বড় গানটা না একলা না করলে আমার তো একটা একটা করে খুলতে হবে, গয়না ফেলতে হবে। সেটা তো গয়না একটা কম অংশ, আর বাঁধন ছেড়া স্বাধীনভাবে বাঁধন ছেড়া স্বাধীনভাবে দল আর একটু গয়না ফেলে এদিকে কীভাবে করতে হবে, কখন করলে সেটা উনি বুঝিয়ে না দিতেন। উনি বলে দিচ্ছেন যে তুমি অল্প বলো, উনি বলতেন তোমাকে এগুলো সব এক এক করে করতে হবে, গানের মাঝখানে নাচতে নাচতে একটা করে করতে হবে। সে যে কি ভয়াবহ কি বলবো, যাই হোক চিত্রাঙ্গদায় তো উনি আমাকে ধরে বসে বসে শিখিয়েছেন যে চিত্রাঙ্গদা কীভাবে করতে হবে। না কাব্য না, ইয়ে নাটকের ভেতরে মানে ডান্স ড্রামার ভেতরে অনেক জায়গায় কথোপকথন ছেলেদেরটা আছে, আমি তো অসম্ভব মানে সেগুলো সব উনি কিন্তু আমাকে আলাদা করে শেখাতেন, আলাদা করে শেখাতেন। ওটা কিন্তু উনি শ্যামশ্রীকে দেননি, কারণ শ্যামশ্রী বলতো যে আমার ওসব নাটক আসবে না, তুমি করো, তো সেই জন্য সৌন্দর্য ওগুলো আমাকেই করাতেন, ওনার কাছেই শিখেছি। ভীষণ যে সঙ্গীত চিন্তা বইটা খুব বেশি করে পড়ো, তারপরে আরও সব বইগুলো বলতে পরে 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 পড়বে, কিন্তু সঙ্গীত চিন্তাটা খুব বেশি করে পড়ো। ওই সময় খুব দরকার ছিল সঙ্গীত চিন্তা। আমরা সরস্বতী তো শান্তিনিকেতনেও আমাদের বলা ছিল, কারণ আমাদের তো শান্তিনিকেতনে শান্তিদেব ঘোষ থিওরি নিতেন, উনিও বলতেন যে সঙ্গীত চিন্তা করতেন। আমি যাবো কিছু বলবো না, তুমিও। আমার বাবা খুব সমর্থন করতেন, করে আমি গেলাম মুহূর্তের। আমি প্রথম শিখেছি কী হবে ফার্স্ট ইয়ারটা সত্যা মঞ্জু রায়চৌধুরীর কাছে, উনি এখনও আছেন, আর তারপরে সেকেন্ড ইয়ারটা আরতি বসু উনি নিয়ে নেন, তারপরে থার্ড ইয়ার থেকে তো মহর্দি। ওনার ক্লাসে গিয়ে না আমার মনে হতো কি যে উনি গাইছেন না কানপুরা বাজছে কিছু বুঝতে পারতাম না, এত সুর না করে বসে শুধু শুনতাম। একদিন খুব তুমি কি আমার গান শুনতে এসছো, তোমরা এখানে গান শুনতে এসছো না কি করতে এসছো, আমি কোনো শো করছি না, আর শোনো আমার গলাটা অনেক দামি, সেই জন্য আমি থার্ড ইয়ার থেকে ক্লাস নিই, দুবার গাই, তার মধ্যে পরিণত হয়, তো দুবার গাইব, ওই 2 লাইন দিয়ে শোনাতে হবে, এই করে ক্লাস নেবেন। আর ওই দুবার যে শোনালেন তারপরে আর উনি একবারও গাইবেন, এক এক করে সবাইকে ধরতেন, ধরে করতেন, তারপরে বলতেন না আমার তো এখনো পছন্দ হয়নি, কালকে আবার সেই
আর মাঝে সাথে শান্তিদা এক দুবার গাইয়েছেন আমাকে, যেমন নীলাঞ্জন ছায়া গাইয়ে একবার রেডিওতে গাইয়েছিলেন, কিন্তু ষোলতার কাছে সে আবার নতুন করে অন্যরকম শিখলাম আর কি। আর আর আমি প্রথম বসন্ত উৎসবে তখন সবে গেছি, আমাকে বসন্ত উৎসব তখন তো অন্যরকম হতো, সবাই জানে, ভীষণ সুন্দর আম্রকুঞ্জে আমাকে দিয়ে মল্লিকা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল। আর তখন তো ভীষণ ভিড় হতো হতো, কিন্তু কোনো রকম মারামারি অসভ্যতা কিচ্ছু নয়, সবাই মন দিয়ে গান শুনছে। হঠাৎ মধ্যে এসে বললেন, ওহো তুমি এমন গাইলে লোকে ভেবে বসেছে আমি গাইছি। কারণ তখন একটা নকল করার প্রবণতা ছিল, ভীষণ নকল করার প্রবণতা। পরে বুঝলাম যে ওটা ঠিক না, ওটা ঠিক, সেটা অনেক পরে বুঝেছিলাম যে নকল জিনিসটা চলে না। কারণ মুহূর্তে তাকে আমি নকল করে কতটা যেতে পারবো, সেটা আস্তে আস্তে আমি বুঝে সেটাকে সরিয়ে ফেলবো। এই করে আর কি শান্তিনিকেতন খুব সুন্দর কেটেছে 5টা বছর। কারটা পাশাপাশি চলছে ঠিক কথা, কিন্তু তারই মধ্যে তোকে স্লো করে গিয়ে ওটা খেলাতে আছে গানটা। হ্যাঁ তবে তো মিটটা বোঝা যাচ্ছে ভালো অংশটাও গাইল, সব ঠিক আছে, ওইভাবেই মিল চালতে দিতে হবে, কিন্তু প্রথম যে সুরটা সেটা কিন্তু আর একবার আসবে না, সবসময় ওই রেগা করে ধরতে হবে গানটা, আর কোনোবার ফিরে আসবে না, এমনকি শেষেও। এটা হচ্ছে গানটা বৈচিত্র্য, ওই প্রথম সুরটা তো শুধু প্রথমবারে, তারপরে আর আসবে।